ব্রিটেনে অবৈধ সম্পদ লেনদেনের চাক্ষুষ প্রমাণ। হাসিনা রক্তখেকো রাক্ষসী ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। গত বছরের ৩৬ জুলাই পরবর্তী নানা প্রতিবেদনে হাসিনা ও তার সরকারের নানা দুর্নীতি ও লুটপাটের তথ্য উপাত্ত সামনে এসেছিল। প্রকাশ পেয়েছিল জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক কত শত প্রতিবেদন। ফ্যাসিস্ট হাসিনা হেন কোনো দুষ্কর্ম নেই যা করতে বাকি রেখেছিল। গুম, খুন, হত্যা, ধর্ষণ, অর্থ পাচার, আয়নাঘর, বিরোধী মত দমন, শিশু ও নারী নির্যাতন, সব অন্যায়ের সব কিছু করেছে। সেই হাসিনার রাজনৈতিক ব্যক্তিত্ব চেলা চামুন্ডাদের আরও অধিকতর গভীর তথ্য প্রকাশ পেয়েছে দ্য গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ তদন্তে। দেশটাকে পুরো ভারতের হাতে তুলে দিয়ে অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে ৫ আগস্টে সকল নেতাকর্মীকে এতিম করে দিয়ে জামাইয়ের বাড়িতে পালিয়ে গেল। জীবন বাঁচিয়ে পালাতে সাহায্য করল সেনাবাহিনী। হাসিনার এই সকল অপরাধের কোনো ক্ষমা হতে পারে না, কোনো দিনও না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না, সে মানব জাতির কলঙ্ক। গেল রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে গণ অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান কার্যক্রমে অংশ নিয়ে তিনি কথা বলেন। শনিবার একটি প্রোগ্রামে জুলাই আন্দোলনে এক শহীদের মায়ের আহাজারির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, যে ছেলেটা নিয়ে স্বপ্ন দেখেছে মা, পরিবার স্বপ্ন দেখেছে ভবিষ্যতের, সে ছেলেটাকে ওরা কেড়ে নিয়েছে, তাকে গুলি করে মেরেছে, এরপর লাশটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। চিন্তা করেন, একটা স্বাধীন দেশের নাগরিক আমরা। ১৯৭১ সালে যুদ্ধ করেছি একটা স্বাধীন দেশের জন্য। সেই দেশের পুলিশ প্রশাসন রাষ্ট্রের নিরাপত্তার জন্য কাজ করে যাদের বেতন আমার আপনার ট্যাক্সের টাকায় হয়, তারা আজকে আমার ছেলেকে, আমার সন্তানকে পুড়িয়ে মারছে, হত্যা করছে। কি নির্মম পাশবিকতা! এমন নিষ্ঠুর ও অমানবিকতার জন্য হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা মানবজাতির কলঙ্ক, হাসিনা মায়েদের কলঙ্ক। আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা, দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারদের পুনর্বাসন করা, যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসা দিয়ে পুনর্বাসিত করা। এটা করতে না পারলে ভবিষ্যৎ জাতি আমাদের ক্ষমা করবে না। জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারদের জন্য ফান্ড তৈরি করার কথা উল্লেখ করে তিনি বলেন, গতকালও বলেছি, আজকেও বলেছি, নির্বাচন হবেই। নির্বাচনে কে দায়িত্ব পাবে বা না পাবে সেটা পরের কথা। আজকেই আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলবো, দলের পক্ষ থেকে একটা ফান্ড করব যাতে আহত ও শহীদ পরিবারদের পুনর্বাসিত করা যায়। ইতিমধ্যে আমরা বিএনপি পরিবার জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। তবে পতনের আগে তার নিরাপত্তা বাহিনী রক্ত ঝরায় শত শত বিক্ষোভকারীর। স্বৈরাচারী নেতা পালিয়ে যাওয়ার পর ১ বছর হলো প্রায়। অন্তর্বর্তীকালীন সরকার তিক্ত দলীয় রাজনীতি এবং অর্থনৈতিক অস্থিরতা কাটিয়ে উঠতে লড়াই করছে। সেই মর্মান্তিক পটভূমিতে লন্ডনের নাইটস ব্রিজ টাউন হাউস অথবা সারেতে কোনো ব্যক্তিগত একটি প্রাসাদ অনেক দূরের বলে মনে হয়। তবুও যুক্তরাজ্যের বিলাসবহুল রিয়েল এস্টেট নাটকে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। ঢাকার তদন্তকারীরা অভিযোগগুলো খতিয়ে দেখছেন যে পূর্ববর্তী শাসনামলে ক্ষমতাবান এবং রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিরা রাষ্ট্রীয় চুক্তি এবং ব্যাংকিং খাত থেকে লাখ লাখ টাকা অর্থ লুট করে ব্রিটেনে স্থানান্তর করতে ঊর্ধ্বতন পদগুলোর প্রভাব কাজে লাগিয়েছিলেন কিনা। গত মে মাসে ন্যাশনাল ক্রাইম এজেন্সি NCA, যাকে কখনো কখনো ব্রিটেনের FBI বলা হয়, সালমান এফ রহমান পরিবারের সদস্যদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ করে।
যাদের যুক্তরাজ্যের পোর্টফোলিও গত বছর গার্ডিয়ানের তদন্তে প্রকাশিত হয়েছিল। যাদের ব্রিটেনে বিশাল সম্পদ পোর্টফোলিওর তথ্য দ্য গার্ডিয়ান গত বছর প্রকাশ করে। 3 সপ্তাহ পর এনসিএ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 170 মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করে। হাসিনার শাসনামলে তিনি ব্রিটেনে 300-র বেশি অ্যাপার্টমেন্ট ও টাউন হাউসের মালিক হন। দ্য গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ তদন্তে উঠে এসেছে, ঢাকা কর্তৃপক্ষের তদন্তাধীন বেশ কয়েকজন বাংলাদেশি অভ্যুত্থান শুরুর পর থেকে ব্রিটেনে সম্পত্তি বিক্রি, হস্তান্তর বা পুনরিনায়ন করেছে। এই লেনদেন প্রশ্ন তুলছে লন্ডনে সন্দেহভাজন ব্যক্তিরা কিভাবে অবাধে ব্যবসা চালিয়ে যেতে পারছে। সেই সাথে ব্রিটেনের আইনজীবী ও পরামর্শদাতারা যারা এসব লেনদেন সহজতর করেছে তারা যথাযথ সতর্কতা নিয়েছেন কিনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ব্রিটেনকে আহ্বান জানিয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আরও সম্পদ জব্দ করতে। কেউ একে বহুল প্রত্যাশিত দুর্নীতি দমন অভিযানের অংশ বলছেন, আবার কেউ রাজনৈতিক প্রতিশোধ হিসেবেও দেখছেন। লন্ডনের সম্পত্তি এখন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যাকে কেউ কেউ দীর্ঘদিন ধরে দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান হিসেবে অভিহিত করেছেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হিসেবে অভিহিত করেছেন। লন্ডনের 5 তারা হোটেল দ্য ডরচেস্টার, যেখানে এক রাতের ভাড়া 800 পাউন্ডের বেশি, এই হোটেল অভিজাত দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নেয়ার আদর্শ স্থান বলে হয়তো মনে নাও হতে পারে। তবুও এই বিলাসবহুল হোটেলেই গত জুনের শুরুতে অবস্থান নেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটি বড় প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন দেশটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তারা এসেছিলেন যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক জোরদারে। লন্ডন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। একদিকে রাজধানীতে বিশাল বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠী, অন্যদিকে ইউকে সরকার বাংলাদেশকে পাচারকৃত সম্পদ শনাক্তে সহায়তার প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, যিনি পাচারকৃত সম্পদ ফেরত আনার প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন, বলছেন সালমান এফ রহমান ও সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তির মতো আরও ফ্রিজিং আদেশ দরকার। গভর্নর বলেন, আমরা জানি অনেকেই এখন সম্পদ বিক্রি করতে চাইছে, তাই আমরা চাই ইউকে সরকার আরও সম্পত্তি জব্দ করুক। তিনি বলেন, লেনদেন বন্ধ রাখার পদক্ষেপগুলো আমাদের আশাবাদী করে তোলে, যাতে আমরা নিয়মতান্ত্রিকভাবে এসব সম্পদ দেশে ফেরত আনতে পারি। এই আহ্বানে সাড়া দিয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন জানান, তিনি ইতোমধ্যে এনসিএকে অনুরোধ করেছেন তারা যেন আরও কিছু ব্যক্তির সম্পত্তি জব্দ করার কথা বিবেচনা করে, কারণ গত কয়েক মাসে এই সম্পত্তি কেনাবেচার বাজারে ব্যাপক তৎপরতা দেখা গেছে। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কার্যালয়ের প্রকাশিত তথ্য অনুসারে গত 1 বছরে তদন্তাধীন ব্যক্তিদের মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে অন্তত 20টি অ্যাপ্লিকেশন ফর ডিলিং বা লেনদেনের আবেদন জমা পড়েছে। সাধারণত বিক্রি, মালিকানা পরিবর্তন কিংবা বন্ধক পরিবর্তনের সময় এই আবেদন করা হয়। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সংশ্লিষ্ট 2 জন ব্যক্তিকে তদন্ত করছে দুদক। এই 2 ব্যক্তি গত 1 বছরে একাধিক সম্পত্তি লেনদেনে যুক্ত ছিলেন। একজন হচ্ছেন সাইফুজ্জামানের ভাই আনিসুজ্জামান এবং অন্যজন যুক্তরাজ্য ভিত্তিক একজন সফল ব্রিটিশ বাংলাদেশি সম্পত্তি ব্যবসায়ী, যার নাম গার্ডিয়ান প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। আনিসুজ্জামান চৌধুরীর নামে থাকা 4টি সম্পত্তি নিয়ে সাম্প্রতিক বাজার তৎপরতার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে গত জুলাইয়ে সেন্ট্রাল লন্ডনের রিজেন্টস পার্কের পাশে 1 কোটি পাউন্ড মূল্যের একটি জর্জিয়ান টাউন হাউস বেচা হয়েছে। এরপর থেকে আরও 3টি আবেদন জমা পড়েছে। এগুলো পুনঃ অর্থায়ন সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। আনিসুজ্জামান চৌধুরীর আইনজীবীরা বলছেন, তার সম্পত্তি জব্দের কোনো বৈধ কারণ তারা দেখেন না। আর রিজেন্টস পার্কের সম্পত্তি বিক্রির চুক্তি 2023 সালে অভ্যুত্থানের আগে হয়েছিল। বাংলাদেশের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বৃহৎ বেসরকারি ব্যাংক ইউসিবির চেয়ারম্যান এর আগে দুর্নীতি দমন কমিশনকে অর্থাৎ দুদককে অনুরোধ করেছিলেন তারা যেন তদন্ত করে দেখেন সাইফুজ্জামান চৌধুরী লন্ডন ভিত্তিক এক রিয়েল এস্টেট ব্যবসায়ীকে অনিয়মিতভাবে ঋণ পেতে সহায়তা করেছিলেন কি না। এবছর বাংলাদেশের একটি আদালত ওই ব্যবসায়ীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে, তবে তিনি যে কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে আরও 3টি সম্পত্তি লেনদেনের আবেদন জমা পড়েছে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে। বেক্সিমকো গ্রুপের শীর্ষ নির্বাহী এই 2 ব্যক্তিও বর্তমানে দুদকের তদন্তের আওতায় রয়েছেন। তাদের মালিকানাধীন সম্পত্তির মধ্যে রয়েছে মেফায়ারের গ্রোসভেনর স্কয়ারে অবস্থিত 35 মিলিয়ন পাউন্ডের একটি অ্যাপার্টমেন্ট, যা গত মাসে এনসিএ ফ্রিজ করে দিয়েছে। রহমান পরিবারের আইনজীবীরা বলেছেন তারা কোনো অনিয়ম করেননি। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং তারা যুক্তরাজ্যে যে কোনো তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। কর ও দুর্নীতি বিরোধী সংসদীয় গ্রুপের চেয়ারম্যান জো পাওয়েল এমপি বলেন, তদন্ত চলাকালে সম্পদ ফ্রিজ না করলে তা দ্রুত অদৃশ্য হয়ে যেতে পারে। তিনি বলেন, ইতিহাস বলে যদি তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া না হয় সম্পদ হারিয়ে যেতে সময় লাগে না। তিনি এনসিএ এর উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, জব্দ করার এই জাল আরও বড় করা দরকার। জো পাওয়েল এমপিদের একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন যারা সন্দেহজনক লেনদেন এবং সেই সম্পদ স্থানান্তরে সহায়তাকারী ব্যক্তিদের আবাসস্থল হিসেবে লন্ডনের খ্যাতিকে লক্ষ্যবস্তু করেছেন। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর রুশ ধনকুবেরদের ব্যাপারে নতুন করে দৃষ্টি যাওয়ার প্রেক্ষাপটে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, যেসব ইউকে প্রতিষ্ঠান সন্দেহভাজনদের হয়ে লেনদেনে সহায়তা করছে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। রহমান পরিবারের সম্পত্তির জন্য আবেদনকারী আইন সংস্থা জাসওয়াল জনস্টন জানিয়েছে, তারা কোনো বিক্রয় কার্যক্রমে জড়িত ছিল না এবং দায়িত্ব পালনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। আরেকটি আইন সংস্থা মিরালি বিডল, যারা সালমান এফ রহমান পরিবারের 35 মিলিয়নের একটি সম্পত্তির লেনদেনে যুক্ত ছিল, তারা কোনো মন্তব্য করেনি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক মুখপাত্র বলেন, গ্রাহকেরা তদন্তাধীন হলে সংশ্লিষ্ট পেশাদার সেবা প্রতিষ্ঠানগুলোকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। তাদের সম্পদের উৎসের পূর্ণাঙ্গ যাচাই করতে হবে এবং সন্দেহজনক কার্যক্রম তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। তিনি বলেন, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় এই অর্থ আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় হারিয়ে যেতে পারে এবং তখন তা ফেরত আনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। দুদক তাদের তদন্ত বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।